নমস্কার, সকলকে দিশারিতে স্বাগত জানাই। তো আজকে আমরা কি পড়বো, স্পেসিফিক ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার নিয়ে পড়বো। মানে নির্দিষ্ট পরিপোষক উপাদানের অভাবজনিত বিশৃঙ্খলা, নির্দিষ্ট যে নিউট্রিয়েন্টগুলো তার অভাবে দেখে যে নির্দিষ্ট রোগ দেখা যায় সেই সম্পর্কে আমরা পড়বো। আচ্ছা, আগে বলি এই যে বিষয়টা আমরা পড়ছি, এই বিষয়টা কিন্তু তোমাদের সেমিস্টার ওয়ানই, একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানে এটাতেও আছে। দ্বাদশ শ্রেণীতেও কিন্তু পুষ্টির অভাবজনিত বিভিন্ন রোগসমূহ দ্বাদশ শ্রেণীতেও আছে। এবং এসএলএসটির যে সিলেবাসটা, স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাসটা, সেটাতে উল্লিখিত না থাকলেও কিন্তু যেহেতু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অন্তর্গত বিষয়টি, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতেই পারে বা প্রশ্ন আসে। সুতরাং তোমাদের এটা কিন্তু জেনে নিতে হবে যে কোন পরিপোষকের অভাবে কোন রোগ হয়। যদিও যারা এসএলএসটি দেবে তারা অলরেডি মানে এত বছরের পড়াশোনাতে তারা জেনেই আছে যে কোন উপাদানের অভাবে কোন কোন খাদ্য উপাদান, কোন পরিপোষক, কোন নিউট্রিয়েন্টের অভাবে কোন রোগ হয়। তাও একবার একটু ঝালিয়ে নেওয়া, আমরা রোগীর পথ্য শুরু করার আগে একটু ঝালিয়ে নিচ্ছি জাস্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার শুরু করি। আমরা যদি পরিপোষককে যদি দুভাগে ভাগ করি, একটা কি, একটা আগেই আমি পড়িয়েছি কি, একটা প্রক্সিমেট প্রিন্সিপালস, ঠিক আছে? যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট বা লিপিডকে আমরা বলছি প্রক্সিমেট প্রিন্সিপালস, ঠিক আছে? এরা কিন্তু আমাদের দেহের বৃদ্ধিতে, পুষ্টিতে, তাপশক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এরা কিন্তু খাদ্যের বেশিরভাগ অংশটা জুড়ে থাকে, ঠিক আছে? এই যে প্রক্সিমেট প্রিন্সিপালস, যেমন প্রোটিনের অভাবে দেখো কোয়াশিয়রকর, সাধারণত কোয়াশিয়রকর আর ম্যারাসমাস যে রোগটা আছে সেটা কিন্তু পিইএম এর অন্তর্গত, মানে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের অন্তর্গত, ঠিক আছে? সেক্ষেত্রে বুঝতেই পারছি যে প্রোটিন এবং শক্তির অভাবে হচ্ছে। এবার প্রশ্ন, তারা এখানে প্রোটিনের অভাবে কেন কোয়াশিয়রকর আছে? তাহলে প্রোটিনজাত শক্তির অভাবে বা প্রোটিনের অভাবে হচ্ছে কোয়াশিয়রকর। আর ম্যারাসমাস কিন্তু কি হচ্ছে, ম্যারাসমাস যে রোগটা সেটা দেখা যাচ্ছে হলো 6 মাস থেকে 1.5 বছর বয়সী শিশুদের মধ্যে। এবং এটা কিন্তু প্রোটিন এবং শক্তি, তার মধ্যে কার্বোহাইড্রেট, ফ্যাটের অভাব অবভিয়াসলি, প্রোটিন এবং শক্তি এবং উভয়ের অভাবে কিন্তু হচ্ছে এই ম্যারাসমাস রোগটা। হ্যাঁ, তোমরা এই একাদশ শ্রেণীর বইতে তোমরা দেখবে যে কার্বোহাইড্রেটের অভাবের জায়গায় ম্যারাসমাস কিন্তু দেখতে পাবে। তাহলে প্রোটিন আর শক্তির উভয়ের অভাবে কিন্তু হচ্ছে ম্যারাসমাস রোগটা। আচ্ছা, কোয়াশিয়রকরে অনেক লক্ষণ আছে, আমি আর ডিটেলসে যাচ্ছি না। আর শর্করা, মেইনলি কার্বোহাইড্রেটের অভাবে যেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া আর কিটোসিস। হাইপোগ্লাইসেমিয়া মানে রক্ত শর্করার মাত্রা কি হচ্ছে, কমে যাচ্ছে, সেটা 40 থেকে 50 mg/dl, মানে 100 ml রক্তে প্রায় এরকম হয়ে যায়, যখন তাকে হাইপোগ্লাইসেমিয়া বলছি। আরেকটি কি, কিটোসিস কি, কার্বোহাইড্রেটের অভাবে বা শর্করার অভাবে ফ্যাটের অসম্পূর্ণ জারণে দেখি যে রোগের সৃষ্টি হচ্ছে, তাকে আমরা কি বলছি, এই কিটোসিস বলছি, ঠিক আছে? তাহলে এই দুটো বুঝে গেলাম। আচ্ছা, আর কোয়াশিয়রকর, এই যে প্রথম যে ছবিটা দেখছো, এই যে প্রথম ছবিটা, এটা কিন্তু একটা কোয়াশিয়রকরের বাচ্চা। মুন ফেস দেখা যায়, ইডিমা হয়, ঠিক আছে? প্রোটিনের অভাবে হয়, অ্যালবুমিনের লেভেলটা কমে যায়, আরও অনেক প্রচুর লক্ষণ, চুল পাতলা হয়ে যায়, ত্বকের পরিবর্তন হয়, 1 থেকে 4 বছরের বাচ্চাতে দেখা যায়, ঠিক আছে? প্রচুর সমস্যা আছে। আর পরের যে ছবিটা দেখছো সেটা কিন্তু ম্যারাসমাসের ছবি। দেখো একদম শীর্ণকায় হয়েছে না, অস্থি চর্মসার হয়ে গেছে, মাঙ্কি ফেস হয়ে গেছে, পাঁজরগুলো গুনে যাচ্ছে, তাই না? সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। দেখো পাঁজরগুলো কীরকম অবস্থা হয়ে গেছে, একদম রোগা, থিন, ইমাশিয়ে। তার এমইউএসি দেখো, মধ্য আমের পরিধিটা কিন্তু, এমইউএসিটাও কিন্তু অনেক কমে যায়, ঠিক আছে? তো সিভিয়ার ম্যালনারিশটাকে বলে একদম ভীষণভাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যেটা বলেছিলাম যে অণু উপাদান বা প্রোটেক্টিভ প্রিন্সিপালস, মেইনলি ভিটামিন আর খনিজ লবণের অভাবকে আমরা বলছি। মেইনলি ভিটামিন আর খনিজ লবণ এর মধ্যে পড়ছে। এখানে বিভিন্ন ভিটামিন আর খনিজ লবণের অভাবজনিত রোগের ছবি দেওয়া আছে। তাহলে ফার্স্ট আমরা যেটা পড়বো, ভিটামিন এ। আচ্ছা, রাসায়নিক নামগুলো অবভিয়াসলি পড়তে হবে, 11-এর জন্য কিন্তু খুবই দরকারি। তাহলে ভিটামিন এ রাসায়নিক নাম কি, রেটিনল, ঠিক আছে? আচ্ছা, তার অভাবজনিত কি রোগ কি, চোখের সমস্যা। সবার ফার্স্টে কি হচ্ছে, রাতকানা, জেরপ্থ্যালমিয়া। তারপরে কি, বি ডট স্পট। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু বি ডট স্পটের ছবি, দেখো মাডি একটা হলুদ কালারের, ঠিক আছে? তাহলে এটা কিসের ছবি, এটা বি ডট স্পটের ছবি। আচ্ছা, তারপরে কেরাটোম্যালিশিয়া, এখানে কেরাটোম্যালিশিয়ার একটা ছবি দেওয়া আছে। তারপরে অন্ধত্ব। আচ্ছা, যদি আমরা
একটু উচ্চ ক্লাসে যদি এসএলএসটির জন্য পড়তে হয় তাহলে কিন্তু আমাদের আরও কয়েকটা পর্যায়ে পড়তে হবে। মানে ফার্স্ট কি নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা, সেকেন্ড কি হচ্ছে, সেকেন্ড কিন্তু কনজাংটিভাল জেরোসিস, জেরপ্থ্যালমিয়া কনজাংটিভাল জেরোসিস আর কি, তারপরে বি ডট স্পট, তারপরে কর্নিয়াল জেরোসিস, তারপরে কেরাটোম্যালেশিয়া, তারপরে অন্ধত্ব। ঠিক আছে, যদি আমরা উঁচু ক্লাসের জন্য পড়ি তাহলে আমাদের এই পার্টগুলো কিন্তু পড়তে হবে। আর ত্বকের সমস্যা তো আছেই, ভিটামিন এর অভাবে ফিনোডার্মা, ত্বক গুটিযুক্ত ত্বক, ব্যাঙের মতো খসখসে চামড়া। এছাড়া কিন্তু আমরা ইনফেকশনের জন্য কিন্তু খুব সাসেপ্টেবল হয়ে যাই, মানে আমরা আমাদের দেহে সহজেই কিন্তু ইনফেকশন হতে পারে। তো এটা একটু পড়তে হবে। আর যদি কেরাটোম্যালেশিয়া একবার হয়ে যায়, কেরাটোম্যালেশিয়ার কিন্তু থেকে আবার সুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম। হ্যাঁ, রাতকানা জেরপ্থ্যালমিয়া কিন্তু প্রাথমিক পর্যায়ের এগুলো সমস্যা, আর কেরাটোম্যালেশিয়া কিন্তু অন্তিম পর্যায়ে। সুতরাং কেরাটোম্যালেশিয়া হলে কিন্তু সেখান থেকে অন্ধত্ব হওয়ার চান্সেসই অনেক বেশি। ভিটামিন B1 বা থায়ামিনের অভাবে যে রোগটা হয় বেরিবেরি। তো বেরিবেরি অনেক রকমের হতে পারে, শুষ্ক হতে পারে, আর্দ্র হতে পারে, মিশ্র হতে পারে। শিশুদের বেরিবেরি যাকে বলে ইনফ্যান্টাইল বেরিবেরি। দেখো বেরিবেরি কয়েকটা ছবি দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, পরেরটা দেখি আমরা। এবার আমরা আসছি হলো ভিটামিন B2 মানে রাইবোফ্লাভিন। আরেকটা মাথায় রাখবো, রাইবোফ্লাভিন ভিটামিন কিন্তু আলোক সংবেদী এবং তাপ সংবেদী উভয়। হ্যাঁ, আলো সহ্য, আলোতেও নষ্ট হয়ে যায়, তাপেও নষ্ট হয়ে যায়। আচ্ছা, রাইবোফ্লাভিনের অভাবে কি কি হয়? ফার্স্ট হলো অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। ঠিক আছে, ঠোঁটের কোণে ঘা, ঠোঁটের কোণে দেখবে ঘা হয়। আচ্ছা, এবার হলো চিলোসিস। চিলোসিসটা লিখিনি কারণ অত জায়গা হবে না ওখানে। চিলোসিস হলো ঠোঁট ফেটে যাওয়া, ঠোঁট ফুলে যাওয়া, ফুলে দগদগে লাল হয়ে যাওয়া, অনেক সময় ঠোঁটের থেকে রক্ত পড়তে পারে, তাহলে এইটাকে বলা হয় হলো চিলোসিস। ঠিক আছে, আর হলো এরপরে জিভে, জিভে ঘা হয়, জিভ ফুলে যায়, হ্যাঁ, লাল লাল চাকা চাকা দাগ জিভের মধ্যে যেটা হয় সেটাকে আমরা কি বলছি? গ্লসাইটিস। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, এই চিলোসিস, গ্লসাইটিসকে একত্রে বলা হয় রাইবোফ্ল্যাভিনোসিস, রাইবোফ্ল্যাভিনোসিস। এবার আসে ভিটামিন B3 নায়াসিন বা নিকোটিনিক অ্যাসিড, নায়াসিন বা নিকোটিনিক অ্যাসিড। তাহলে এর অভাবে হয় হলো পেলিগ্রা। এই নায়াসিনকে কিন্তু বলা হয় হলো পিপি ফ্যাক্টর, মানে পেলিগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর। 11-এর জন্য এবং সব কিছুর জন্যই বলবো খুব ইম্পর্ট্যান্ট। তাহলে পিপি ফ্যাক্টর কাকে বলে? পিপি ফ্যাক্টর বলা হয় নায়াসিন বা নিকোটিনিক অ্যাসিড ভিটামিন B3-কে। আচ্ছা, তার এর অভাবে কি হয়? ডার্মাটাইটিস, চর্মরোগ। এবং ডার্মাটাইটিসটা দেখা যায় সিমেট্রিক্যাল ডার্মাটাইটিস। দেখো এই যে ছবিটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, দেখো ডার্মাটাইটিসটা সিমেট্রিক্যাল, এখানে হলো প্যাচেস হলে এখানেও প্যাচেস হবে। ঠিক আছে, তো এইরকম। তো ডার্মাটাইটিস চর্মরোগ, তারপরে কি ডায়রিয়া, পেটের অসুখ, পেটের গণ্ডগোল, উদরামা যাকে বলছি, তারপর ডিমেনশিয়া, স্মৃতিভ্রংশ হয়ে যাওয়া বা মানসিক অবসাদ যার বলি আমরা। এরপরে ডেথ মানে মৃত্যু। এই যে মানে ভিটামিন B3 হবে যে এই সমস্যাগুলো হচ্ছে, যে পেলিগ্রাতে 4টে লক্ষণ, তাই জন্য পেলিগ্রাকে কি বলা হয়? D4-এর অসুখ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে অনেক জায়গায় D3-ও পেয়ে যাবে, কিন্তু মেইনলি D4, ডেথটাও কিন্তু ইনক্লুডেড। হ্যাঁ, এবার আমরা কি আসছি, এবার ভিটামিন B6 পাইরিডক্সিন। পাইরিডক্সিনের অভাবে রক্তাল্পতা হচ্ছে। ভিটামিন B9 বা ফলিক অ্যাসিড, তার অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। একটু বলি, যদি গর্ভাবস্থায় যদি ফলিক অ্যাসিড ঠিকঠাক করে না খাওয়া হয় তাহলে বাচ্চা জন্মাবার পর বাচ্চাদের স্পাইনা বাইফিডা দেখা যায়। কি হচ্ছে, সুষুম্না কাণ্ডের এখান থেকে কিন্তু যে নিউরাল টিউব ডিফেক্ট একটা, ঠিক আছে, নিউরাল টিউবটা বাইরে বেরিয়ে আসছে, পিঠের মধ্যে এরকম একটা গোল মতো জিনিস থাকে, সেটাও কিন্তু ফলিক অ্যাসিডের অভাবে হয়। এটা শিশুদের, হ্যাঁ, একদম জন্মগতভাবে হতে পারে যদি গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের অভাব হয়। ঠিক আছে, কারণ ফলিক অ্যাসিড কিন্তু ভ্রূণের ব্রেন ডেভেলপমেন্টেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর কি ভিটামিন B12 হলো সায়ানোকোবালামিন, এর অভাবে কি হচ্ছে? পার্নিশিয়াস অ্যানিমিয়া,
পার্নিশিয়াস অ্যানিমিয়া, ঠিক আছে, আমরা এই সবকটাই পড়বো। পরেরটায় যাই। পরেরটা হলো ভিটামিন সি। ভিটামিন সির রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। এর হবে কি হতে পারে? স্কারভি। আচ্ছা, রক্তাল্পতা আমি লিখেছি, একটু এক্সপ্লেন করে দিই। রক্তাল্পতা কিন্তু প্রত্যক্ষভাবে না, পরোক্ষভাবে। কেন? কারণ লোহার অভাবে কিন্তু আমরা জানি অ্যানিমিয়া হয়। এই যে লোহা, এই লোহার শোষণে কে সাহায্য করে? ভিটামিন সি সাহায্য করে। সুতরাং ভিটামিন সির অভাবেও কিন্তু লোহার শোষণ ব্যাহত হচ্ছে, তাহলে কিন্তু পরোক্ষভাবে সে কিন্তু অ্যানিমিয়া আক্রান্ত হতে পারে, ঠিক আছে? প্রত্যক্ষ না, এটা কিন্তু পরোক্ষ। ভিটামিন ডি। ভিটামিন ডি আবার দেখো দুটো রূপ, একটা D2 ক্যালসিফেরল, D3 কোলে ক্যালসিফেরল, যদিও কোলে ক্যালসিফেরল রূপটা বেশি সক্রিয়। আচ্ছা, শিশুদের রিকেট হচ্ছে, প্রাপ্তবয়স্কদের অস্টিওম্যালেশিয়া হচ্ছে, আরেকটু বলি বয়স্কদের হয় কিন্তু অস্টিওপোরোসিস, হাড় ফুটো ফুটো হয়ে যাওয়ার অস্টিওপোরোসিস। হ্যাঁ, তাহলে শিশুদের রিকেট, প্রাপ্তবয়স্কদের অস্টিওম্যালেশিয়া এবং বয়স্কদের ক্ষেত্রে কি হচ্ছে? অস্টিওপোরোসিস। ভিটামিন কে। থাইলোকুইনোন। থাইলোকুইনোনের অভাবে কিন্তু ত্রুটিপূর্ণ রক্ত তঞ্চন, দেখো রক্ত তঞ্চনটা হয়েছে, বা দিকের ছবিটা দেখো, ব্লাড ক্লটিংটা কীরকম হয়েছে অনেকটা জায়গা জুড়ে, ঠিক আছে, কেমন একটা হয়েছে, সেটা কিন্তু ত্রুটিপূর্ণ রক্ত তঞ্চন হতে পারে, কিংবা রক্তক্ষরণ, দেখো নাক দিয়ে আপনা আপনি পড়ছে, বা রক্ত পড়লে রক্তটা বন্ধ হচ্ছে না ঠিক করে, রক্তক্ষরণের প্রবণতা বৃদ্ধি, তাহলে এগুলো ভিটামিন কে এর হবে হচ্ছে। ভিটামিন কে কি কিন্তু আমরা বলি রক্ত তঞ্চন বিরোধী ভিটামিন, ঠিক আছে। আচ্ছা, আর ভিটামিন ডি কি বলি? ডিকে বলি আমরা অ্যান্টি র্যাকাইটিস ভিটামিন। এগুলো সবই ইম্পর্ট্যান্ট, যেহেতু শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে, সেই জন্য অ্যান্টি র্যাকাইটিস বলি। আবার আমরা দেখেছিলাম ভিটামিন এর অভাবে হয়েছিল জেরপ্থ্যালমিয়া। ভিটামিন এ কে আমরা বলি হলো অ্যান্টি জেরপ্থ্যালমিক ভিটামিন। অ্যান্টি জেরপ্থ্যালমিক ভিটামিন সব কিছু এমসিকিউ বেস, সুতরাং এমসিকিউ বেসের জন্য কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসবেই। 11-এ প্রশ্ন এখান থেকে আসবে না, হতেই পারে না, এখান থেকে প্রশ্ন আসবেই 100%। আচ্ছা, অনু উপাদান, এবার খনিজ লবণের কথা বলছি। আচ্ছা, লোহার অভাবে কী হচ্ছে? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। হ্যাঁ, এটাকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াও বলা হয়, যে লোহার অভাবজনিত অ্যানিমিয়া। মাইক্রোসাইটিক মানে আরবিসিগুলো কী হচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। হাইপোক্রোমিক মানে বুঝতেই পারছি যে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যাচ্ছে, ফ্যাকাশে, হাইপোক্রোমিক, ঠিক আছে। আচ্ছা, তো লোহার অভাবে হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। ক্যালসিয়াম অভাবে কী হচ্ছে? অস্থি দন্ত গঠন ব্যাহত হচ্ছে। আমরা জানি আমাদের হাড়টা কি? ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়ামও আছে, ফসফরাসও আছে। ক্যালসিয়াম, ফসফরাস এগুলোর অভাবে কী হবে? অস্থি আর দন্তের গঠন কী হবে? ব্যাহত হবে। আচ্ছা, ক্যালসিয়ামের অভাবে কিন্তু শিশুদের রিকেট হতে পারে। ফসফরাস আমি যেটা একটু আগে বললাম, অস্থি আর দন্ত গঠনের সমস্যা। ফ্লুওরিনের অভাবে কী হচ্ছে? ছিদ্রযুক্ত দন্ত হচ্ছে, ঠিক আছে, দাঁতে ছিদ্রযুক্ত হচ্ছে। ফ্লোরিন বেশি হয়ে গেলে কি হয়? তা সেক্ষেত্রেও দন্ত গঠন ব্যাহত হয়। ডেন্টাল ফ্লোরোসিস বলা হয়, চকের মতো দাগ দাঁতে, ঠিক আছে। তো ডেন্টাল ফ্লোরোসিস। আবার ফ্লোরিন যদি 10 ppm বেশি হয়ে যায় জলে, সেক্ষেত্রে হয় স্কেলিটাল ফ্লোরোসিস, ঠিক আছে, সেটা বেশি হয়ে যাওয়া। আর এটা আমরা করছি অভাবে কী হচ্ছে, ঠিক আছে। পরেরটা যাই। আচ্ছা, আয়োডিনের অভাবজনিত রোগ, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। তাহলে আয়োডিনের অভাবজনিত, কিন্তু এখানে অতগুলো জায়গা হতো না, সেজন্য 3টে পয়েন্টে লিখেছি, এখানে আরও পয়েন্ট আছে, আমি ডিসকাস করে দিচ্ছি। তাহলে গলগণ্ড, অনেক বইতে কিন্তু দেখবে আঞ্চলিক গলগণ্ড লেখা আছে, সেটা পাহাড়ি অঞ্চলে বেশি, সেটা যদি পরে গলগণ্ড নিয়ে আলোচনা হয় তাহলে বলে দেবো। আচ্ছা, আয়োডিনের অভাবজনিত রোগকে কিন্তু আইডিডি বলা হয়। আইডিডি কি? দেখতেই পাচ্ছ, আইডিডি হলো আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, যেহেতু আয়োডিনের অভাবজনিত বিশৃঙ্খলা, ঠিক আছে। তাহলে ফার্স্ট কেমন দেখো? গলগণ্ড, যে দেখো গলার থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে গেছে, গলগণ্ড। আর শিশুদের কী হচ্ছে? ক্রেটিন শিশুর একটা ছবি দেওয়া হয়েছে, অনেক লক্ষণ আছে, আলোচনা করছি না। প্রাপ্তবয়স্কদের মিক্সিডিমা, দেখো মিক্সিডিমার একটা ছবি দেওয়া আছে প্রাপ্তবয়স্কদের, আরও ভয়ঙ্কর ছবি হয়, ঠিক আছে, বিস্ফারিত চক্ষুর ছবি, সে খুব ভয়ানক, সেটা দেওয়া হয়নি, প্লেন ছবি দেওয়া হয়েছে। আর কি হচ্ছে? বাচ্চাদের জড়বুদ্ধি হতে পারে, শারীরিক মানসিক প্রতিবন্ধকতা হতে পারে। আর আয়োডিনের অভাবে আমরা কি দেখা যায়? হাইপোথাইরয়েডিজম হলে সে মোটা হয়ে যায়, ঠিক আছে, BMR কমে যায়,
ঠিক আছে, হৃদস্পন্দন কমে যায়, তারপরে তোমার বিভিন্ন মেনস্ট্রুয়াল প্রবলেম হতে পারে, ত্বকের সমস্যা হতে পারে, চুল উঠে যেতে পারে, অনেক রকম সমস্যা। এবার একটু বলি যেগুলো এখানে উল্লেখ নেই, আরও বলেছিলাম সমস্যা। গর্ভাবস্থায় যদি আয়োডিনের অভাব হয় তাহলে কিন্তু শিশু কী হতে পারে, জড় বুদ্ধি সম্পন্ন বামন ক্রেটিন শিশু জন্ম হতে পারে। ঠিক আছে, বাচ্চা জন্মগ্রহণ করলো, বাচ্চার আইকিউ লেভেলটা কী হতে পারে, আইকিউ লেভেলটা কিন্তু কম হতে পারে। ঠিক আছে, আচ্ছা আর কি হতে পারে, মৃত শিশুর জন্ম হতে পারে, মিসক্যারেজ হয়ে যেতে পারে। তাহলে আয়োডিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন? ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু আয়োডিন ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, আইকিউটা ঠিকঠাক রাখার জন্য আয়োডিন ইম্পর্টেন্ট। আমরা কিভাবে আয়োডিনের উৎস, আমাদের কিন্তু মেইন উৎস হলো আমাদের খাদ্য লবণ NaCl, তার মধ্যে কিন্তু পটাশিয়াম আয়োডেট মেশানো হয়, আয়োডিন যুক্ত করা হয়, আয়োডাইজড করা হয়। ঠিক আছে, যেটা হলো আমাদের আয়োডিনের মেইন উৎস। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, ছবির সাহায্যে আমি চাইছিলাম পড়াতে যাতে তোমাদের মাথায় একটু থেকে যায়। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর SLSTর ভিডিও সিরিজ শুরু হবে সঙ্গে দ্বাদশ শ্রেণীর, কারণ রোগীর পথ্য নিয়ে আলোচনা হবে। তো সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিন্তু ভিডিও আসলে তোমরা ভিডিও পেয়ে। আর কমেন্টস করতে কিন্তু ভুলো না যে তোমাদের কেমন লাগলো আর কোন কোন বিষয়ের ওপর তোমাদের ভিডিও চাই। ঠিক আছে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। নমস্কার।